নলেজ উইথ বিহান অনুষ্ঠানের প্রথম পর্বে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে সঞ্চালক হিসাবে থাকছেন হুগলি জেলা আদালতের লার্নেড অ্যাডভোকেট সমীর কুমার ধারা মহাশয় এবং সম্মানীয় অতিথি হিসাবে প্রথম পর্বে আমরা পেয়েছি অবসরপ্রাপ্ত বারাসাত ও নদিয়া জেলার জেলা ও দায়রা বিচারক মাননীয় মহাদেব ঘোষ মহাশয়কে, যিনি অনারেবল হাইকোর্ট এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টে বিভিন্ন প্রশাসনিক উচ্চ পদে কর্মরত ছিলেন। বর্তমানে উনি অ্যাডামাস ইউনিভার্সিটিতে আইন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। চলুন শুরু করা যাক ল নলেজ উইথ বিহানের প্রথম এপিসোড। নমস্কার, আমরা বিহান শিশু কল্যাণ সমিতি আরামবাগ থেকে আপনার কাছে এসেছি। আপনি একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা বিচারক, বর্তমানে অ্যাডভান্স ইউনিভার্সিটি আইন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন এবং আপনার কর্মরত অবস্থায় আপনার বিভিন্ন ক্ষেত্রে আপনি আপনার দক্ষতা পরিচয় দিয়েছেন। সেই সম্বন্ধে আমাদের বিহান শিশু কল্যাণ সমিতি আমাদের শিশুদের নিয়ে কাজ করছি। সেখানে কিছু কিছু প্রশ্ন আপনাকে করব, সেই প্রশ্নের উত্তর দিলে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমাদের সাধারণ ছেলে মেয়েদের তাদের ভালো হবে, তাদের বাবাদের ভালো হবে। সেই জন্য আপনাকে কিছু প্রশ্ন করতে চাইছি। বিহান শিশু কল্যাণ সমিতিকে আমার অজস্র ধন্যবাদ। আমার এই কর্মজীবনের উপান্তে এসে আমি আমারই জেলার একটা গ্রামের শিশুদের জন্য কিছু কিছু করতে পারলে আমি অত্যন্ত খুশি হব, আনন্দিত হব। আমি বিহান শিশু কল্যাণ সমিতিকে আমার অজস্র ধন্যবাদ জানাচ্ছি। শিশুদের কি আইনি সুরক্ষা আছে এই সম্বন্ধে আপনারা জানতে চান। সংবিধানে আমাদের শিশুদের জন্য, শিশু সুরক্ষা, শিশুর বিকাশের জন্য আমার সংবিধান প্রণেতারা ব্যবস্থা করে গেছেন। যদি আমরা 15 অনুচ্ছেদ 15(3) দেখি, অথবা অনুচ্ছেদ 39 ই এবং এফ এই অনুচ্ছেদগুলোকে আমরা দেখি, তাহলে দেখব রাষ্ট্রের ওপর দায়িত্ব আছে শিশুর সার্বিক বিকাশ, উন্নতি রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। সুতরাং রাষ্ট্রের যখন একটা দায়িত্ব আছে, সাধারণ মানুষকে সচেতন করার জন্য আইনে বলা আছে, এইসব বিভিন্ন আইন হয়েছে। এই সব সংবিধানের অনুচ্ছেদকে বাস্তবে রূপায়িত করবার জন্যে নানা ধরনের প্রোটেকশন অ্যাক্ট হয়েছে। তার মধ্যে একটা হয়েছে কি চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট, আর আরেকটা হয়েছে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। আরো অনেক আইন আছে। তা আমি মূলত সময় খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে, এই অল্প পরিসরে আমাকে যদি বলতে হয়, তাহলে আমি এই দুটো আইনের ওপর, এক হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, এই দুটো অ্যাক্টে আমি আমার আজকের আলোচনাটাকে সীমাবদ্ধ করতে চাই। আপনার যা প্রশ্ন করা আছে আমি করব। আচ্ছা, আপনাকে আমি প্রথম একটা প্রশ্ন করি। ভারতীয় প্রচলিত আইন অনুযায়ী শিশু বলতে কাদের বোঝানো হয়? দেখুন, শিশু চাইল্ডটা ডিফাইন করা আছে 2005 সালে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট অফ 2000, যেটা আবার 2015 সালে তার সংশোধিত আকারে এসেছে, পরিবর্তিত আকারে এসেছে।
সেখানে 18 ইয়ার্স অফ এজ, 14 নয়, আপ টু 18 ইয়ার্স অফ এজ, তারাই হচ্ছে শিশু। আচ্ছা, মুসলিম ম্যারেজের ক্ষেত্রে বিভিন্ন আইন আছে, তাতে কি এই বয়সটা ছাড় দেওয়া আছে? এই যে নিয়ম আছে যে চাইল্ড ম্যারেজ মানে প্রহিবিশন অ্যাক্ট, এটা কি তারা কি এর ভিতর পড়বে? এই চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট, এটা হচ্ছে একটা সেকুলার অ্যাক্ট। এটা একটা সেকুলার অ্যাক্ট, সুতরাং হিন্দু মুসলিম নির্বিশেষে সকল ভারতীয়র ক্ষেত্রে এটা প্রযোজ্য। The act may be called the Prohibition of Children Marriage Act. It extends to the whole of India, except the state of Jammu and Kashmir, and it applies to all the citizens of India without and beyond India. যদি আমরা এইটা পড়ি তাহলে বোঝা যাবে জম্মু কাশ্মীরকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু আবার পরবর্তী আইনে যখন 370 ধারা অবলুপ্তি ঘটল, তারপরে এই আইনটা জম্মু কাশ্মীরের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হয়ে গেল। আচ্ছা, আগে যে চাইল্ড ম্যারেজ অ্যাক্ট যেটা ছিল, চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1929 সালে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইনট অ্যাক্ট অফ 1929 যেটা ছিল, সেটা নতুন করে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট 2006 আনা হলো। কেন প্রয়োজন পড়লো এটা নতুন করে আইনটা আনার? কি সমাজের ক্ষেত্রে পরিবর্তনটা দেখা দিল যে এই আইনটা প্রয়োজন আছে? এটা যদি আমরা প্রিএম্বলটা পড়ি, অ্যাক্টের প্রিএম্বলটা বলি, ভূমিকাটা যে এইটা থেকে স্পষ্ট হবে যে কেন এটা, এর উদ্দেশ্যটা কি। এই চাইল্ড প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্টটা, তার উদ্দেশ্যটা কি আমি পড়িনি। অ্যান অ্যাক্ট টু প্রোভাইড ফর দি প্রহিবিশন of the solemnization of child marriage and for matters connected therewith or incidental thereto. আগে ছিল রেস্ট্রেইন, বাধা সৃষ্টি, এখন বন্ধ করে দিল, কোনোভাবেই চাইল্ড ম্যারেজ করা যাবে না। আগে ছিল অপশনাল, রেস্ট্রেইন, না করলো, কিন্তু এখন প্রহিবিশন, টোটাল প্রহিবিশন, বাধা, নিষিদ্ধ হয়ে গেল। চাইল্ড ম্যারেজটা নিষিদ্ধ। এটা যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে, আর্থসামাজিক পরিবর্তনের, পরিকাঠামোর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা অবশ্যম্ভাবী হয়। তা সত্ত্বেও বলবো, আমরা এই 2024 সালে দাঁড়িয়েও খবরের কাগজের পাতা উল্টালি দেখব, গ্রামে গঞ্জে একবারে বাল্যবিবাহ চালু আছে। শুধু ধনী দরিদ্র, উঁচু নিচু সব মানুষের মধ্যে, উচ্চ নিচ বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে এটা প্রচলন আছে। এটা কুপ্রথা, সেই জন্যে কঠোর হাতে এটাকে দমন করা হচ্ছে। আচ্ছা, এবার আপনার বক্তব্য থেকে জানা গেল যে এই আইনটা যখন তৈরি হলো তখন জম্মু কাশ্মীরকে বাদ দিয়ে এটা করা হয়েছিল। বর্তমানে 370 ধারাটা যখন উঠে গেল, এটা কাশ্মীরের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। তাহলে এই যে আইনটা চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট যেটা 2006 চালু হলো, তাহলে সারা ভারতবর্ষের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে গেল। আচ্ছা, এবার ধরুন যে কোনো ভারতীয় তারা চাকরির ক্ষেত্রে বিভিন্ন সূত্রে তারা বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে কি আইনটা প্রযোজ্য হবে? এটা বলছে ইট ইজ অ্যাপ্লিকেবল নট অনলি ইন ইন্ডিয়া, বিয়ন্ড ইন্ডিয়া, আউটসাইড ইন্ডিয়ারও এর আছে। এটাকে আইনে এই যে প্রহিবিশন অ্যাক্ট আইনে বলা আছে যে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার আছে। এই অফিসার কোথায় থাকে, কার আন্ডারে থাকে, এবং তার সাথে কিভাবে দেখা করা যায়, কার সঙ্গে গেলে কোথায় তাকে যোগাযোগ করতে পারবে সাধারণ মানুষ? এটা বলা আছে স্টেট গভর্নমেন্ট নোটিফিকেশন করে বলে দেবে 16 ধারা অনুযায়ী, এই আইনের 16 ধারা অনুযায়ী স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে
প্রহিবিশন অফিসারকে, ম্যারেজ প্রহিবিশন অফিসারকে অ্যাজ এ চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার, তার ডেজিগনেশন হবে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার। কে অ্যাপয়েন্ট করবে? স্টেট গভর্নমেন্ট। কিভাবে অ্যাপয়েন্ট করবে? বাই ওয়ে অফ নোটিফিকেশন। কোথায় বলা আছে? এই প্রহিবিশন অ্যাক্টের 16 ধারায় বলা আছে সুস্পষ্ট। আচ্ছা, চাইল্ড ম্যারেজকে কেন আমরা ভয়েডেবল বা বাতিলযোগ্য বিবাহ বলবো? কেন বলবো চাইল্ড ম্যারেজটাকে? ভয়েড এবং ভয়েডেবল কনসেপ্টটা কোথা থেকে এসেছে? একটা কন্ট্রাক্ট। কতগুলো কন্ট্রাক্টের কিছু প্রভিশনস আর ভয়েড। ভয়েড মিনস ভয়েড অ্যাব ইনিশিও, প্রথম থেকেই বাতিল, ভয়েড। আর ভয়েডেবল অ্যাট দি অপশন অফ এনি পার্টি টু দি কন্ট্রাক্ট, তাকে বলা হয় ভয়েডেবল। কতগুলো কন্ট্রাক্ট আর কি, যেমন আমরা এমনি জানি, যারা সিভিল মামলা টামলা করে তারা জানেন যে একটা দলিল করে দিল, যে পার্টি অ্যাফেক্টেড হয়ে কেউ ওই পার্টি টু দি ডিড অ্যাফেক্টেড হয়ে বলল যে না না এটার দলিলটা ঠিক নয়, মিথ্যে, ভুয়ো, তঞ্চকি, তখন এটা হয়ে গেল ভয়েডেবল। যখন একটা পার্টি কোর্টে গিয়ে বললো, অভিযোগ করলো যে এই জন্য এটা বাতিলযোগ্য, তখন সেটা হয়ে যায় ভয়েডেবল। ভয়েডেবল। এখানে করলো চাইল্ড যদি মনে করে যে সে এই বিয়ে চায় না, তাহলে সে কোথায় করতে পারে? ডিস্ট্রিক্ট জাজের কোর্টে, প্রিন্সিপাল সিভিল জাজ অফ দ্য ডিস্ট্রিক্ট, মানে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ অথবা ফ্যামিলি কোর্টের জাজ। যেহেতু আমাদের এই অঞ্চলে ফ্যামিলি কোর্টের নেই, ডিস্ট্রিক্ট কোর্টে জাজ, প্রিন্সিপাল সিভিল জাজ অফ দ্য ডিস্ট্রিক্ট। ম্যারেজটা হচ্ছে আমরা এখনো একটা কন্ট্রাকচুয়াল, আমাদের পার্টিকুলারলি হিন্দুদের এই ম্যারেজটাকে আমরা স্যাক্রামেন্ট হিসেবে দেখি, পার্টলি কন্ট্রাকচুয়াল, পার্টলি স্যাক্রামেন্টাল। আমাদের ম্যারেজ একটা কন্ট্রাক্ট বিটুইন দি টু পার্টিস। সুতরাং একটা পার্টি যদি অ্যাগ্রিভড হয়, সে কোর্টের কাছে গেলে তবে সেটা অবৈধ বলে ঘোষিত হয়। ম্যারেজটা একটা ইনস্টিটিউশন, একটা প্রথা, একটা প্রতিষ্ঠান। সামাজিক দিক দিয়ে দেখতে গেলে যারা আইন প্রণেতা, তারা এটাকে ভেঙে দেবার জন্য নয়, কোনো ম্যারেজকে ভেঙে দেবার জন্য নয়। ম্যারেজকে যদি চলে, যদি মেনে নেয়, সমাজ যদি মেনে নেয়, তাহলে থাকবে। কিন্তু তার অনেক প্রতিক্রিয়া করে দিয়েছে। যেমন যদি একটা সাবালক ছেলে, 21 বছর বয়সের ছেলে, যদি 18 বছরের ঊর্ধ্বে একটা ছেলে এবং 17 বছরের একটা মেয়েকে বিয়ে করে নেয়, তাহলে মেয়েটা বলতে পারে, এটাকে অবৈধ বলে ঘোষণা করার জন্য বলতে পারে কোর্টের কাছে, এটা ভয় ডিক্লেয়ার করার জন্য কোর্টের কাছে যেতে পারে। আর না হলেও সে যদি অভিযোগ করে, তাহলে কিন্তু তার শাস্তি হয়ে যাবে, ছেলেটার শাস্তি হয়ে যাবে। আচ্ছা, আমরা জানি যে কোনো নাবালক কি নাবালিকা তারা সরাসরি বিচারকের কাছে বিচার চাইতে পারে না, তারা হচ্ছে যেহেতু মাইনর। তার বাবা, সেক্ষেত্রে যদি তার বাবা তাকে বিয়ে দেয় মাইনরকে, সেই মাইনরের ক্ষেত্রে তার বাবা যাবে না, তাহলে ছেলেটা কি, সেই মাইনর কিভাবে মানে কোর্টের কাছে যাবে? চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসারের কাছে যাবে। চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসারের কাছে যাবে, সে এবার ফাইল করবে অন বিহাফ অফ দি মাইনর, বা কোর্টের কাছে অ্যাপ্লাই করবে যে এর একটা নেক্সট ফ্রেন্ড অ্যাপয়েন্ট করলাম, কোর্ট উইল অ্যাপয়েন্ট দ্য নেক্সট ফ্রেন্ড অ্যান্ড টু ফাইল দ্য স্যুট। চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে মেয়েদের 16 বছরে কোনো চাইল্ডের একটা বিবাহ হলো,
18 বছরের আগে সে একটা প্রেগনেন্সি হয়ে গেল, তারপর সে নার্সিংহোমে ভর্তি হতে গেল, হয়ে গিয়ে ডাক্তার সেই বিলো এজ অর্থাৎ সে মেজর হওয়ার আগেই তার যদি বাচ্চা হয়, সেক্ষেত্রে কি ডাক্তারবাবু সেই কিংবা নার্সিংহোম কর্তৃপক্ষ তারা কি সুমোটোভাবে থানায় কি কোনো জায়গায় অভিযোগ জানাতে পারবে? সেটা কি কোনো অফেন্সের ভিতরে পড়লো? যদি দেখা যায় যে নাবালিকা স্ত্রী 18 বছর পূর্ণ হওয়ার আগেই সে সন্তান সম্ভব হয়ে গিয়ে এবং সন্তানের জন্ম দিচ্ছে, সেক্ষেত্রে হাসপাতালের কর্তৃপক্ষ যদি বয়স সম্বন্ধে যদি মনে হয় যে একটা নাবালিকা এবং তার স্বামী, তাহলে সে থানাকে জানাতেই পারে, এবং থানায় শুধু যদি জানায় তাহলে যে প্রাপ্তবয়স্ক স্বামী তার অপ্রাপ্তবয়স্ক স্ত্রী মানে 18 বছরের মেয়ে স্ত্রীকে যদি তার সঙ্গে সহবাস করে এবং সহবাসের ফলশ্রুতি হিসেবে সে যদি হয় বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম হয়, তাহলে সে কিন্তু আইনের আওতায় আসবে, রেপের আওতায় আসবে। এমনভাবে রেপকে ডিফাইন করা আছে, তাহলে সে রেপ হবে। এবং একটা নাবালিকার উপর রেপ হলে এই যদি সেক্সুয়াল অফেন্স হয়, তাহলে পশু আইনের মধ্যে তাকে আনা যাবে। তাহলে আপনি এটা বললেন যে 18 বছরের নিচে কেউ যদি মা হয়, সে যদি মা হওয়ার জন্য হসপিটালে নার্সিংহোম কোনো জায়গায় ভর্তি হয়, হসপিটাল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু তারা নিজেদের সুমোটোভাবে তারা থানায় কিংবা অভিযোগ যেখানে জানাবার সেখানে অভিযোগ জানাতে পারে, এবং সেক্ষেত্রে তার হাজব্যান্ড সে কিন্তু শাস্তিযোগ্য অপরাধী হতে পারে। শাস্তিযোগ্য মানে রেপ মানে রেপের ক্ষেত্রে পড়লো সে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা যেতে পারে, এবং তার শাস্তি হতে যদি প্রমাণ হয় তাহলে শাস্তি। আচ্ছা, এই যে শিশুদের বিবাহ বাতিল করার জন্য এর কি কোনো বয়সের সীমা আছে? অর্থাৎ 18 বছর আগে করতে হবে কি 18 বছরের মধ্যে করতে হবে, কি 18 বছর পরেও হচ্ছে করা যায়? তার শিশু অবস্থায় বিয়ে হয়েছিল, সেটা কি পরে করা যায়? মানে এটা হচ্ছে কি, এটা রিট্রোস্পেক্টিভ নয়, এটা অলওয়েজ এ প্রসপেক্টিভ অ্যাক্ট। শিশু থাকা অবস্থায় তোমাকে করতে হয়। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে 18 বছর হওয়ার আগে পর্যন্ত তাকে কেসটা করতে হবে, তাকে করতে হবে। এবার যদি ডিফেন্সে এইটা প্লিটা নিতে পারে, ডিফেন্সে প্লিটা কিরকম ভাবে নিতে পারে, যেটা মামলা হলো, যেমন ধরো মেনটেনেন্সের মামলাই হয়েছে, সে মামলা করলো, বলতে পারে যখন আমার মামলা হয়েছিল তখন আমি ছিলাম না বাড়িতে, এই প্লিটা নিতে পারে। তাহলে এর আগে আপনি যেটা বললেন যে চাইল্ড ম্যারেজ সেটাকে বাতিল করার জন্য যদি কোনো কেস করতে হয়, তাহলে প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট জাজের কোর্টেতে মামলা করতে হবে, তাহলে মাইনরিটি চলাকালীন, মাইনরিটি চলাকালীন। এই যে বাচ্চাটার যে শিশুটার বিবাহ হলো, এই বিবাহ শিশুটা অবস্থা থাকাকালীন যে মামলা মোকদ্দমা করলো, তার মাঝে কি সে তার স্বামীর কাছ থেকে মেনটেনেন্স পেতে পারে? শোনো, এই জন্যই আমি এরকম করলাম, এখানে অত কোনো ব্যবস্থা নেই। শিশু অবস্থাতে স্বামীর কাছে পাবে না, স্বামীর কাছে না পারলে সেই জন্যে এই জায়গাটা অসুবিধে দূর করবার জন্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS নতুন যেটা আইনটা হয়েছে CRPCর বদলে, যে নতুন BNSS যে 2023-এ যেটা ইন্ট্রোডিউস হলো, যেটা তার 144-এর 1-এর ফার্স্ট provided that the maintenance পাবে কে কে। If any person having sufficient means and neglect his wife unable to wife, হ্যাঁ, ও যদি আনএবল হয় তাহলে কে করবে? তার স্বামী আনএবল টু মেনটেন দ্য মাইনর ওয়াইফ, তাহলে তার হয়ে কে দেবে? যদি কোর্টের কাছে দিয়ে দেয় আর হাজব্যান্ড ইজ আনএবল টু মেনটেন
the minor wife, তাহলে the father of the minor shall maintain the minor daughter until he attains majority or until her husband becomes capable of maintaining her. এখানে বলে দিচ্ছি, provided that the magistrate may order the father of a female child to make such alliance until she attains her majority. If the magistrate is satisfied that the husband of such female child is, if married, is not possessed of sufficient means. যদি তার বেশি সম্পত্তি থাকে হাজব্যান্ডের, সেই মেনটেন করবে। যদি না মেনটেন করার ক্ষমতা থাকে তাহলে তার নাবালিকার বাবা, বিবাহিত নাবালিকার বাবা। আচ্ছা, চাইল্ড ম্যারেজ যদি হয়, চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে চাইল্ড অবস্থায় যদি তার কোনো বাচ্চা হয়, সেই বাচ্চা কি ভারতীয় সংবিধানে স্বীকৃতি পাবে? হ্যাঁ, লেজিটিমেট চাই, একবারে লেজিটিমেট চাই। তার বাবা মায়ের পরিচয় কি তাতে কোনো বাধা হতে পারে? না না না, কোনো বাধা হবে না, একবার বৈধ চাইল, আইন তাকে বৈধতা দিয়েছে। আচ্ছা, এই আইন চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে হাজব্যান্ডের কি শাস্তি হতে পারে? 2 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকা পর্যন্ত তার জরিমানা হতে পারে। আচ্ছা, এই যে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যারা প্ররোচনা দেয়, অর্থাৎ যারা দেখে শুনে বিয়ে দেয়, তারা প্ররোচনা, তাদের কি আইনগতভাবে কোনো তাদের হচ্ছে পানিশমেন্ট হওয়ার জায়গা আছে? যারা প্রমোট করে, যারা সহযোগিতা করে, অ্যাবেট করে, প্রত্যেকেরই 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা। আচ্ছা, চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে থেকে কোর্ট কি কোনো সমোটোভাবে কোনো ইনজাংশন বা কোনো রেস্ট্রিকশন কোনো কিছু কারোর উপর দিতে পারে? ইয়েস, ইনজাংশন করার বিধান আছে। 13 নম্বর ধারায় বলা আছে, if on an application of the child marriage prohibition officer or a receipt of the information through a complaint, otherwise a judicial magistrate of the first class or a metropolitan magistrate is satisfied that the child marriage is in contravention or has been arranged or is about to be solemnized, such magistrate shall issue injunction against any person, including the members of an organization or an association of persons prohibiting such marriage. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এখন অবশ্য এই নতুন বিধান অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নেই, এখন সবাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি জানতে পারে যে কোনো চাইল্ড ম্যারেজ সংগঠিত হচ্ছে, শিশুদের বাল্যবিবাহ দেওয়ার পরিকল্পনা চলছে, কোনো প্রতিষ্ঠানিকভাবে কোনো ব্যক্তিরা, কোনো ব্যক্তির একটা সমষ্টি, একটা গোষ্ঠী করছে, তাহলে তিনি ইনজাংশন দিতে পারেন। সিভিল কোর্টের মতন তিনিও ইনজাংশন দিতে পারেন। কে দিতে পারে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এখন আমি একটা পরিষ্কার করে বলি, এই ইনজাংশন দেওয়ার বিধানটা কিন্তু এখন আমরা সবাই যাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে ছুটি, কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেশন এগুলো বন্ধ করার জন্য তিনি চেষ্টা করতে পারেন, কিন্তু ইনজাংশন দিয়ে তিনি বাধা করতে পারবেন না। ইনজাংশন দেওয়ার ক্ষমতা কেবলমাত্র দিয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এই যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, এক্ষেত্রে এনজিওরা তারা যদি বন্ধ করতে চায়, তারা এনজিওরা কোথায় অভিযোগটা জানাবে? কোনো চাইল্ড ম্যারেজ হচ্ছে তারা জানতে পারলো, তারা কোথায় অভিযোগটা জানাবে? অফিসারকে বলে দেবে, চাইল্ড প্রহিবিশন অফিসার। এই যে প্রহিবিশন অফিসার রেস্ট্রেইন অ্যাক্টে প্রত্যেক বিডিওকে মনে হয়, প্রত্যেক বিডিওকে, এসডিওকে এই ক্ষমতাটা দেওয়া। হ্যাঁ, এটা প্রত্যেক বিডিওকে এবং প্রত্যেক এসডিওকে প্রশাসনে তাদের থেকে ক্ষমতা দেওয়া আছে, তারা হচ্ছে প্রহিবিশন অফিসার হিসেবে তারা হচ্ছে তার কাজ করবে। আচ্ছা, এই যে চাইল্ড ম্যারেজ হচ্ছে, চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে কেউ যদি কোনো অভিযোগ
জানাতে চায় এই বিডিওর কাছে, এসডিওর কাছে কিংবা থানাকে, তাদের কি পরিচয়পত্রটা গোপন রাখার কি নিয়ম? আচ্ছা, আপনি তো এতদিন ধরে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, তাহলে বর্তমানে যে বিবাহ, শিশু বিবাহ হচ্ছে আর অভিযোগও যে করছে, তার মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। আমরা আপনার আগের বক্তব্য থেকে জানতে পারলাম এখনো শিশু বিবাহ উচ্চ স্তরে, মধ্যবিত্ত স্তরে এবং নিম্নবর্তী পর্যায়ে প্রত্যেকের ক্ষেত্রে সেখানে এখনো পর্যন্ত প্রযোজ্য আছে। তাহলে এই যে এত প্রযোজ্য আছে, তার ক্ষেত্রে যে অভিযোগ আসছে, তার ক্ষেত্রে খুব সামান্য পরিমাণে অভিযোগ আসছে। এর কারণটা কি? এত কারণটা কম কেন? এর কারণ হচ্ছে অশিক্ষা, এবং মেন্টাল মেকআপ, মানসিক অবস্থা। এখনো কন্যা সন্তানকে তার অভিভাবকরা তাদের দায় হিসেবে দেখে, কন্যা দায় হিসেবে দেখে, এবং কন্যাদের বিয়ে দিতে পারলে তারা যেন দায় মুক্ত হয়। এর মোক্ষম ওষুধ হচ্ছে যারা মেয়েদের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে আমি একটা বলি, আমি কৃষ্ণনগরের নদীয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ হিসেবে যখন এসেছিলাম, কর্ম উপলক্ষে আমাকে লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যেতে হতো, এবং এই করে চোপড়া বলে একটা জায়গা আছে কৃষ্ণনগরে নদীয়া, সেখানে একটা মুসলিম মহিলাদের হোস্টেলে লিগ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প করতে গিয়ে যে আমার অভিজ্ঞতাটা হয়েছে, চোখ খুলে দিয়েছে যে মুসলমান মেয়েরা এগিয়ে এসে সেই প্রতিবাদ করছে। বলে আমি এখান থেকে হোস্টেল থেকে বাম্মা নিয়ে চলে যেতে চেয়েছি, বাধা দিয়েছে। তার মাস্টারমশাইরা তারা সবাই তাকে সহায়তা করেছে, গ্রামের অন্যান্য সবাই সহায়তা করেছে, এবং বাবা মাকে কিছুতেই বিয়ে দিতে দেয়। তো বেশি সচেতন হবে, বিশেষ করে মহিলারা, নাবালিকারা, যারা স্কুলে পড়ছে না। এখন স্কুলে পড়াটা প্রায় বাধ্যতামূলক হয়েছে, এবং এখন মেয়েরাও ভীষণভাবে আলোকপ্রাপ্ত হচ্ছে এবং তারা শিক্ষা পাচ্ছে, ফলে তাদের এই সচেতনতা হচ্ছে। এটা যত বাড়বে, বাবা মা কিছু করতে পারবেন না, এবং তার জন্যে সবাই, তার পারিপার্শ্বিক সবাই আমরা সাহায্য যদি করি, এই যে এনজিওদের কথাগুলো বলছো, তারা যদি এগিয়ে আসে, তাকে যদি মদত করে, এটা বন্ধ হবে। তাহলে আপনার বক্তব্য থেকে জানা যাচ্ছে যে এই শিশুদের যে বাল্যবিবাহটা যে হচ্ছে, আগে থাকতে সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে, এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে প্রচন্ড পরিমাণে চলছিল, তারাও অত্যন্ত সচেতনতা হয়েছে, সেটা দেখতে পেয়েছেন। তাহলে আপনার কি মনে হয় যে এই আইনটাকে আরো কঠোরভাবে প্রযোজ্য করা উচিত, না সমাজের ভিতর সচেতনতাটা বৃদ্ধি করা উচিত? এবং এই সচেতনতা যদি বৃদ্ধি করতে, আর কঠোরতার দরকার নেই, যথেষ্ট কঠোর আইন আছে। এটাকে প্রশমিত করতে হবে, এই বাল্যবিবাহের মতো একটা অভিশাপকে দূর করতে হবে সমাজের থেকে, এবং এটা দূর করতে গেলে প্রথম দরকার হচ্ছে আমাদের যে সমস্ত কন্যা সন্তানেরা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে, তাদের সচেতন করতে হবে, এবং তার প্রতিবেশী যারা আছে তারা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, যখন এরকম একটা অচিরেই দূর হয়ে যাবে আমার ধারণা। আচ্ছা, এই যে আইনটা আছে, এই আইনটা কি শুধু সরকারি বিধিবদ্ধভাবে প্রযোজ্য করা উচিত, যে সরকারি থেকে প্রযোজ্য হবে, না বিভিন্ন এনজিও সংস্থা আছে তাদেরও সজাগ হতে হবে, তারাও এগিয়ে আসতে হবে, তবে এটা হচ্ছে উন্নত হবে? এটা আছে, সব কি সরকার করে দেয় না? তো সরকার প্রতিরোধ করতে পারে, আর কি করতে পারে? মানুষকে সচেতন করতে পারে, এটা কিন্তু আছে।
স্যার। তাহলে এটা বলছেন যে তাহলে এনজিওদেরও একটা বড় মানে হচ্ছে ভূমিকা আছে এই ক্ষেত্রে হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য। আচ্ছা, এই যে মানে হচ্ছে নাবালিকাদের বিয়ে হচ্ছে, সে বিয়েতে হয়তো আমাদের নিমন্ত্রণ করলো, আমরা হয়তো গেলাম, আমরা নাবালিকাদের বিয়েতে অতিথি হয়ে গেলাম, সেখানে গেলাম। তাহলে এই যে বিয়েতে যে আমরা উপস্থিত থাকলাম, সেখানে যারা উপস্থিত হলো তাদেরও কি কোনো শাস্তিযোগ্য অপরাধ হতে পারে? না, যদি তারা যেদিকে মদত দেয়, তারা বলছে প্রমোটিং, এই বিয়েটাকে মদত দিচ্ছে। কারণ যারা নিমন্ত্রিত হয়ে যান, হ্যাঁ, তারা তো নেই, তারা তো জানেন না, তারা তো জানেন না। তাহলে বলতে চাইছেন যারা প্রমোট করে, যারা এই ব্যাপারে মানে ইনিশিয়েশন নিয়ে বিয়ে দিচ্ছে, বিয়ে দিচ্ছে, তাদের শাস্তিযোগ্য অপরাধ হতে পারে। যারা নিমন্ত্রিত হয়ে থাকে তাদের কোনো শাস্তিযোগ্য হতে পারে না। আচ্ছা, আপনার কি মনে হয় এই শিশু বিবাহ কমানোর জন্য আপনার যে এতদিনের এক্সপিরিয়েন্স, আপনি যে মানে হচ্ছে বিভিন্ন জেলার দায়রা জজ ছিলেন, বিভিন্ন অ্যাডভান্স ইউনিভার্সিটিতে যুক্ত আছেন, এইটাকে কমানোর জন্য কি কি আপনার মনে হয় যে কি কি করা উচিত, কি কি করলে আরো সমাজের উন্নতি হবে? যেমনভাবে এই আমাদের যে প্রতিষ্ঠান কি বিতান না, বিহার শিশু কল্যাণ সমিতি উদ্যোগটা নিয়েছে, এইরকম আরো সক্রিয় হতে হবে, আরো প্রচারে মুখী হতে হবে, এবং তাদের যারা এরকম বিপন্ন অবস্থায় থাকবে, যারা মহিলা এইসব, তাদের অভিভাবকরা এরকম বিয়ের ব্যবস্থা করবে, তাদের গিয়ে বোঝানো, যদি বোঝাতে ব্যর্থ হন তার বিরুদ্ধে অভিযোগ করে তাকে যে কোনোভাবে বিয়েগুলোকে রুখে দিতে পারবে। এক একটা জায়গায় রুখে দিলে সেটা একটা দৃষ্টান্ত হয়ে যাবে। আর এই একটা জায়গায় একটা দৃষ্টান্ত তৈরি হলেই কিন্তু মানুষ আরো সচেতন হবে, আরো নিজেদের সংযত করে, আর কেউ উদ্যোগী হবে। আচ্ছা, এই যে আপনি আগে বললেন যে আজকে চাইল্ড ম্যারেজ যে আইনটা আছে, পস্কোর এখন নতুন আরো আইন হয়েছে, নতুন নতুন ধারা আসছে, তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে সমাজে পস্কোটা যেন একটা ছোঁয়াচে রোগের মতন পরপর বেরিয়ে যাচ্ছে। তার জন্য আগে পস্কো কোর্টও তৈরি হয়ে গেছে। আপনি পস্কো সম্বন্ধে কিভাবে এটা সমাজে বন্ধ করা যায়, কিভাবে এটাকে দূর করা যায়, এবং আইনের কঠোরতা এবং এনজিওদের এখানে কি কি ভূমিকা থাকা উচিত, আপনার বক্তব্য, মূল্যবান বক্তব্যটা একটু বলুন। কেন এই আইনটা করল? শিশুদের যৌন নির্যাতনের প্রেক্ষিতে যে পস্কো আইনটা এলো, কেন 2012 সালে, পসিবলি 2012 সালে এটাই এলো। কেন এর আগে কি আইপিসিতে ছিল রেপের, তারপর 354, এগুলো তার ছিল, কিন্তু তার সাথে এটা আনলো। সমীক্ষা করে দেখা গেল যে শিশু যৌন নির্যাতনের পিছনে সবচেয়ে বেশি এই অপরাধটা করছে বাড়ির লোক, নিকটজন, পরিচিত। ফলে এগুলো কোনোদিনই আর বাইরে আসতো না। এই অপরাধগুলো সবসময় চাপা থাকতো, রেস্টারি হতো না। খুব নিকটজন, আত্মীয় পরিস্বজনের মধ্যে যৌন নির্যাতনটা বেশি করত। পরিচিত, রিলেটিভস, রিলেশনস, প্যারেন্টস, আঙ্কেল, রিলেটিভস, অ্যানাকন্টেন্স, তারা এই নির্যাতনটা করত। ফলে কোনো সময় এটা একটা বিরাট অপরাধের অংশ আওতার বাইরে চলে গেছে। পরিসংখ্যান দেখে আইন প্রণেতা ঠিক করলেন এর জন্য একটা বিশেষ ব্যবস্থা। আচ্ছা, এবার যেটা
আগের যেটা বলছিলেন যে পস্কো যে দিন দিন উত্তরাত্তর বৃদ্ধি পাচ্ছে, পস্কোর জন্য কেন নতুন করে কোড সেট আপ করতে হলো, পস্কোর সংখ্যা দিনে দিনে মাল্টিপ্লাই হারে হচ্ছে বা বাড়ছে, কেন বাড়ছে এবং এর প্রতিকার, এর প্রতিবিধানটা কি আছে সেটা আপনার অভিজ্ঞতা থেকে যেটা আমাদের বলার জন্য এই বলছি। অপরাধটা 2012 সালের আগে লোকের সামনে আসেনি, পর্দার আড়ালে ছিল, কিন্তু ব্যাপকভাবে এই অপরাধটা সংগঠিত হতো এবং তার বাড়ির চার দেয়ালের মধ্যে, এবং তার আত্মীয় পরিস্বজন তারাই ছিল অপরাধী, বন্ধু বান্ধব, আত্মীয় পরিস্বজন। সুতরাং এটাকে আর কি, সায়েন্সের যেমন অগ্রগতি, বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে যেমন অভিশাপও বয়ে এনেছে অনেকগুলো। আজকাল পর্নোগ্রাফি হচ্ছে, পণ্য, ভোগ্য পণ্য হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে, ফিল্ম করে, নগ্ন ফিল্ম করে, ব্লু ফিল্ম করে আজকে একটা রমরমা বাজার তৈরি হয়েছে, কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। তাই এইটাকে বন্ধ করার দরকার বিবেচনা করেই এই আইনটা পক্সোটা এনেছে, এবং এমন একটা আইন এনেছে যেখানে যাবজ্জীবন কারাদণ্ডের আছে, ব্যবস্থা করা আছে, এবং নানা রকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি করেছে। নির্যাতনের নানা রকম রূপ, প্রত্যেকটা জনে বিভিন্নভাবে শাস্তি করেছে, এবং যেটা একটু ত্বরান্বিত করা যায়, কি তদন্ত প্রক্রিয়া, কি বিচার প্রক্রিয়া খুব যাতে ত্বরান্বিত হয়, তার জন্য যেমন স্পেশাল কোর্ট তৈরি হয়েছে, যেটা সেশন কোর্ট, দায়রা কোর্টের সমতুল, তারা বিচার করছে এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এবং বিচারের পদ্ধতিটা আলাদা। যারা ভিকটিম, অর্থাৎ যারা এই যৌন নির্যাতনের শিকার হচ্ছে, তাদের কিভাবে পুলিশ তাদের স্টেটমেন্ট রেকর্ড করবে, ম্যাজিস্ট্রেট কিভাবে স্টেটমেন্ট রেকর্ড করবে, এবং ট্রায়ালের সময় কিভাবে হবে, এই সব ক্ষেত্রে দেখা যাচ্ছে কুৎসিত কদাকার সমস্ত ক্রস এক্সামিনেশন করতো, জেরা করতো, নাস্তানাবুদ করতো, সেইগুলোকে কোর্টের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, কোর্ট সেগুলোকে সংযত করবে। এবং সবচেয়ে বড় হচ্ছে যে একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হতো কোর্টরুমের মধ্যে, যখন যে সে এই যারা শিকার, যৌন নির্যাতনের যারা শিকার, তাদের কোর্টরুমে এসে যখন তারা আসামির মুখোমুখি হতো, মুখে মুখে দাঁড়িয়ে থেকে চোখে চোখ রেখে তাকে কোর্টের কাছে বলতে হতো। এখন এই আইনে বলা আছে এমনভাবে তোমার সাক্ষ্য গ্রহণ করবে যাতে আসামির মুখ পর্যন্ত তাদের দর্শন করতে না হয়, এইরকম বিধান করেছে। আচ্ছা, আপনি যে বললেন যে এটা ফ্যামিলির ভিতরেই বেশিরভাগই এই জিনিসটা ঘটতো, কিন্তু বর্তমান আমরা সমাজ ব্যবস্থায় দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল, কলেজ, প্রতিষ্ঠান কিংবা পাড়া প্রতিবেশী কিংবা বিভিন্ন দিক থেকেও এই ঘটনাটা প্রচুর পরিমাণে ঘটছে। কেন এই ঘটনাটা দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে কেন? শুধু ফ্যামিলির ভিতর নয়, ফ্যামিলি ছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন জায়গায় এটা দেখা যাচ্ছে। অনেক পরিচিত লোক, টিচার তো বাইরের লোক নয়, একটা নেবেলিকার শিক্ষক, সে তো বাইরের লোক নয়, তা তো পরিচিত লোক, প্রতিবেশী, সে তো বিশেষ পরিচিত।
বাইরে থেকে নিয়ে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করছে, এই ঘটনা তো তা নয়, সেগুলো কমই হয়। আবার এটাও মনে রাখতে হবে যে একটা ভালো দিক থাকে, সব আইনের ভালো দিকও থাকে, প্রয়োগ করা হয়, সুষ্ঠু প্রয়োগ হয়, অপপ্রয়োগ হয়। আমি এই কথা বলছি না যে এটার অপপ্রয়োগ হচ্ছে না, অপপ্রয়োগ হচ্ছে না, তার জন্য আমি দায়ী করি রাজনীতিবিদ। তারা নানা রকম রং দিয়ে এ করে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যে গল্প সাজিয়ে এটা সুদূর প্রসারী ফল হয়, মোটেই কাম্য নয়, অনভিপ্রেত এইসব ঘটনা। আচ্ছা, এই যে আগের যেটা হলো, যেটা হচ্ছে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে আপনি বললেন শুধু সরকারের ক্ষেত্রেই, প্রশাসনের ক্ষেত্রে আগিয়ে আসতে হবে না, বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন সবাইকে আগিয়ে আসতে হবে, তবে এটাকে বন্ধ করতে হবে। তাহলে এই যে পস্কো যেটা আছে, যে চাইল্ড অফেন্স যেটা আছে, তাহলে এর জন্য কি বিভিন্ন এনজিও সংস্থা তাদের কি সেইভাবে আগিয়ে আসতে হবে, তবে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে, তবে কি এটা বন্ধ হবে? আমি এত আইন আছে, চাইল্ড লেবার প্রহিবিশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 1996, কতদিন আগেকার। আমি সেসব নিয়ে আলোচনা করছি না, আমি অনেক আইন আছে সুরক্ষা দেওয়ার জন্য, আমি সব ছেড়ে দিয়ে আজকের আলোচনাটা আমি সীমিত করে রেখেছি দুটো আইনের উপর, কারণ এর সুদূর প্রসারী ফল সমাজে। সেই জন্য আজকে এই স্বল্প পরিসরে এই দুটো আইনের আমি ব্যাখ্যা করলাম। আশা রাখি, আমার একটু শারীরিক অসুস্থতা আছে, কথা বলার মতো নিষেধাজ্ঞা আছে, সেই জন্যে আমি আশা রাখছি আপনারা কোনো উদ্যোগ নিলে এরপরে আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। এটা ভালো কাজ, আমি সাধুবাদ জানাচ্ছি আপনাদের, এবং আপনার উদ্যোগ সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক, সার্থক হোক। আমার যদি সামান্য কিছু অবদান থাকে এতে, আমি নিজেকে ধন্য করব। আমার জীবনের এই সায়নে পৌঁছে আমি আপনাদের সঙ্গে সহযোগিতা করতে আমি অঙ্গীকারবদ্ধ। আমি কথা দিলাম, ভবিষ্যতে কোন রকম এরকম করলে আমি আপনার জায়গায় যাব, প্রচার করতে পারলেন যতদূর সম্ভব হয় আমি আপনাদের সাহায্য করব, এই কথা দিলাম। আপনার এই মূল্যবান বক্তব্য, মূল্যবান হচ্ছে আপনার বক্তব্য, আপনার মতামত এই যে জানালেন, আমাদের সমিতি নিশ্চয়ই আরও বেশি উপকৃত হবে, এবং আমাদের বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এবং সমস্ত তার পিতামাতার যে গার্জিয়ান আছে তাদের পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। যদি প্রয়োজন পড়ে আবার হচ্ছে বিহান শিশু কল্যাণ সমিতি আপনার কাছে আসবে, আপনার মতামত নেবে, আপনাকে জিজ্ঞাসা করবে। ধন্যবাদ।